আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে রমজান উপলক্ষে। একটা 40 মিনিটে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিন্তু আজকে প্রথম রমজান এবং সপ্তাহের শেষ কার্যদিবসে যেমনটা ছিল সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ছিল। শুধুমাত্র একটি সেক্টর আমরা দেখেছি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, সেটি হচ্ছে কর্পোরেট বন্ড সেক্টর, এবং বাকি সবগুলো সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ছিল। সেখানে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেটা যদি আমি একটু উল্লেখ করি, যে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে আজকে ব্যাংকিং সেক্টরে, যা মোট লেনদেনের 18.66%, 188 কোটি টাকার মতো, 100 কোটি এবং 88 লাখ টাকা লেনদেন করেছে এই সেক্টরটি। ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 78 কোটি 11 লাখ টাকার মতো লেনদেন করেছে, যা মোট লেনদেনের 14.55%। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 10.49% লেনদেন করেছে মোট লেনদেনের, 56 কোটি 71 লাখ টাকার মতো লেনদেন করে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো আমরা একটু সূচকের অবস্থান দেখে নিব, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের কি অবস্থান রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু সবগুলো সূচকের অবস্থান কিন্তু নেগেটিভ রয়েছে, এবং দিন শেষে আমরা দেখেছি যে 53 পয়েন্ট নেগেটিভ থেকেছে ডিএসসির প্রধান সূচক, 5465 পয়েন্টে সূচকের অবস্থান ছিল। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আপনারা দেখছেন যে 312টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা মাত্র 50টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 30টি। এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যেখানে গত কার্যদিবসেও কিন্তু লেনদেন ছিল 900 কোটি টাকার উপরে, সেখানে আজকে আপনারা দেখছেন যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 559 কোটি 99 লাখ টাকা, 560 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে শুরু করব প্রথম রমজান এবং সপ্তাহের শেষ কার্যদিবসটা অপ্রত্যাশিত হলেও সত্য যে দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেনটা শেষ হয়েছে। এবং এটা যদি আমি একটু এখানে আরেকটু উল্লেখ করি যে তার টানা 4 কার্যদিবস কিন্তু সূচকের পতন ছিল, যেখানে নতুন সরকারের সময় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে মানে সবার একটা বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা ছিল ভালো বাজারের। জি জি, আপনার প্রথমে শুরু করতে হচ্ছে যে আপনার এই সরকার যেদিন আসে সেদিন আপনারা সবাই জানেন যে 200 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছিল, বাট তার আগে ইলেকশনের আগেও প্রায় 3 দিন একটানা সূচক বেড়েছে। ইন টোটাল সূচক বেড়েছিল প্রায় 370 পয়েন্ট বা কাছাকাছি ওই দিনে স্পান অফ 10 ডেজ অর ইভেন ডেজ। তো সেটার কিছুটা কারেকশন আমরা দেখতে পেয়েছি, যদিও কারেকশনটা কাঙ্ক্ষিত ছিল না, কারণ আমাদের আশা ছিল বা আমরা প্রত্যাশা ছিল যে বহুদিন পর একটা নির্বাচিত সরকার আসছে থ্রু এ ক্রেডিবল ইলেকশন, এই ধারাবাহিকতাটা কন্টিনিউ করবে। বাট অ্যাট দ্য সেম টাইম মার্কেটে আমাদের কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার 370 পয়েন্ট বেড়ে যাওয়া আমাদের মার্কেটের জন্য একটা বড় উত্থান, এবং ভলিউম চলে গিয়েছিল প্রায় 1300 কোটি টাকা। কিন্তু ভলিউমটা আমরা ধরে রাখতে পারলেও আমরা মনে করতাম যে আমাদের কিছুটা অ্যাচিভমেন্ট আছে, বাট আনফরচুনেটলি ভলিউমটা খুব ড্রাস্টিকলি কমে আসছে। এটা আমাদের যেটা আমি বললাম যে এটা প্রত্যাশিত ছিল না, বাট তারপরও আমরা আশা করব যে এটাকে কিভাবে আবার আগের ভলিউমে সরি 1400-1500 কোটি মিনিমাম ভলিউমেতে আমরা নিয়ে যেতে পারি। আর ইন্ডেক্স যেটার কথা বললেন, যে ইন্ডেক্সটা এখন ধরেন ব্যাংকিং সেক্টরের রেজাল্টগুলি আসবে, আমরা যেটা মিক্সড রেজাল্ট দেখবো আমরা আশা করছি, সেখানে ইন্ডেক্সটা এই লেভেলে থাকার সম্ভাবনাটাই বেশি, বরং কিছুটা বাড়তে পারে, কারণ কিছু মানে কয়েকটা ব্যাংক উইল ডু ভেরি ওয়েল কম্পেয়ার টু দেয়ার প্রিভিয়াস ইয়ার্স। সেটা আশা করছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংকিং সেক্টরের কারণে হয়তোবা ইন্ডেক্সটা আমরা ধরে রাখতে পারবো। এখানে আসলে অনেকেই বলছেন যে এটা আসলে সাময়িক একটা বিষয়, যে এই যে বাজার যেভাবে হচ্ছে সূচকের উত্থান ছিল সেই হারে কিন্তু সূচকের পতনটা আসলে হয়নি। তো এটা আসলে হয়তো সাময়িক একটা বিষয়। আবার অনেকেই বলছেন যে রমজানে বাজারটা একটু পড়তে থাকে, এটা একটা বিষয় হতে পারে। যে আপনার আসলে কি মনে হচ্ছে? ব্যাপারটা আপনার একদিকে যদি চিন্তা করি স্বাভাবিক, যে হঠাৎ করে আমি যেটা বললাম যে 370 পয়েন্ট বেড়ে যাওয়ার পরে এটা কমে আসছে, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়ারই আপনার ধরে নেওয়া যেতে পারে। ইটস এ বিট অফ কারেকশন, বাট এট দ্য সেম টাইম যে রমজানের সাথে এটা যে খুব একটা কানেকশন থাকে তা না, বাট স্টক মার্কেট ডিপেন্ড করে আপনার রেজাল্টের উপরে।
যে আমি ইনভেস্টরদেরকে রিটার্ন দিতে পারছি কিনা। অ্যাজ লং অ্যাজ আই ক্যান গিভ ইউ দ্য রিটার্ন, সেখানে মানে রমজান বা অন্য কোনো ইস্যুস আর নট রিয়েল ইস্যুস। তা আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারছি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারছি, গভর্নেন্স এনশিওর করতে পারছি, এবং the investors are protected as far as their investments are concerned, and we ensure the reasonable healthy return. এই জিনিসগুলো যদি আমরা মোটামুটিভাবে আমরা কনফার্ম করতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতিতে বাজার সামনের দিকে এগিয়ে যাবে। জি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে নবনিযুক্ত যে সরকার দায়িত্ব গ্রহণ করলেন এবং তাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পুঁজিবাজার নিয়ে আলাদা একটা পরিকল্পনা ছিল, এবং তাদের সেই অনুযায়ী আমরা কতটা আশাবাদী? দেখুন, আমরা গত 15 মাস ধরে এই যে সরকার আসছে খুবই ক্লোজলি কাজ করেছি। আপনারা জানেন যে যিনি অর্থমন্ত্রী হয়েছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি আমাদের সাথে গত 15 মাস অনেকগুলি সেমিনার করেছেন, লোকালি ইন্টারন্যাশনালি, উইথ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স, এবং প্রতিটা সেমিনারে যেটা উনি যে মেসেজটা উনি দিয়েছেন ফ্রম দ্য পার্টি অ্যান্ড ফ্রম দ্য চেয়ারপারসন, যে পুঁজিবাজারের প্রতি দিস গভর্নমেন্ট অর দিস পার্টি ইজ ভেরি কমিটেড, এবং এটার রিফ্লেকশনটা আমরা দেখতে পেয়েছি ইন দ্য ম্যানিফেস্টো। মানে এই বিএনপির ম্যানিফেস্টোতে আমাদের এবার যদি আপনি দেখেন যে যে পরিমাণ জায়গা আমরা পেয়েছি, এটা ইতিপূর্বে কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে আমরা পাইনি। তা আমরা এই কারণে আশাবাদী যে যেটা ওনারা বারবার বলেছে যে পুঁজিবাজার ইজ ওয়ান অফ দেয়ার প্রায়োরিটিস। কারণ হচ্ছে যে পুঁজিবাজারের যদি রিকনস্ট্রাকশন এবং মোটামুটি বলতে পারেন যে রিবিল্ডিং না হয়, তাহলে এই দেশের অর্থনীতি ঘুরানোটা নেক্সট টু ইম্পসিবল। ব্যাংকিং সেক্টর দিয়ে এই মুহূর্তে আর এই মানে দেশের অর্থনীতি ঘুরানোটা সম্ভব হবে না। এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতেই হবে। এই পুঁজিবাজারে গভর্নমেন্টের যদি 100% কমিটমেন্ট না থাকে, তাহলে অর্থনীতি যে পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেটা উড বি ভেরি চ্যালেঞ্জিং। জি, আপনি যেহেতু অর্থমন্ত্রীর বিষয়টা টানলেন, সেখানে আমি ওনার একটা স্টেটমেন্ট দিয়ে আমি বলবো যে অর্থমন্ত্রীর একটা স্টেটমেন্ট ছিল যে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দক্ষতা এই 3 ভিত্তি শক্তিশালী না হলে আসলে বড় কোনো শক্তি, বড় কোনো কর্মসূচি কাঙ্ক্ষিত ফল দেবে না। তো এই যে এই 3টা যে শক্তি, এটা পুঁজিবাজারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পুঁজিবাজারকে গতিশীল করতে এটা কতটা ভূমিকা রাখতে পারে? দেখুন, এখন যে সারা বিশ্বেই পুঁজিবাজারের সাস্টেইনেবিলিটি নিয়ে কথা হয়, যে আপনার আমি বাজারে 100 পয়েন্ট বাড়লো বা 100 পয়েন্ট কমে গেল, এটা ইজ নট দ্য রাইট ওয়ে অফ লুকিং এট দ্য স্টক মার্কেট। এখানে মার্কেটটা সাস্টেনেবল কিনা, এই সাস্টেনেবল যদি করতে হয়, তাহলে আমাদের মন্ত্রী মহোদয় সাহেব যিনি যে কথাগুলি বলেছেন, সেগুলির কোনো বিকল্প নেই। এই ওনার যে স্টেটমেন্টটা ইজ ভেরি ভ্যালিড অ্যান্ড প্রুডেন্ট অ্যান্ড প্র্যাগমেটিক। এই ব্যাপারগুলি আমরা যদি এনশিওর করতে পারি, তাহলেই উই ক্যান মেক দিস মার্কেট সাস্টেনেবল। এবং সাস্টেনেবল মার্কেট যদি হয়, তাহলে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে ইনভেস্টরের দ্যার ইজ নো শর্ট অফ মানি ইন দ্য স্টক মার্কেট ফ্রম দ্য লোকাল অ্যান্ড ফরেন এন্ড। আমাকে জাস্ট আপনার এই সাস্টেনেবল একটা স্টক মার্কেট তৈরি করতে হবে, ট্রান্সপারেন্ট স্টক মার্কেট তৈরি করতে হবে, এবং এখানে সাপ্লাইটা আমাকে স্ট্রং করতে হবে। এখানে আসলে আমার জানার বিষয়টা ছিল যে এই যে পরিকল্পনা, নেতৃত্ব এবং কার্যকারিতাটা, এটা কিভাবে আসলে আগানো উচিত এই পুঁজিবাজারের জন্য? ওয়েল, আপনার এখানে পরিকল্পনা তো সরকার সাথে আমরা কাজ করতে চাই। আমরা কাজ করে পরিকল্পনাটা করতে চাই, কারণ আমরা মার্কেটের লোক, আমরা জানি যে মার্কেটটাতে সমস্যাগুলি কি এবং কি গত 15 বছরে কি হয়েছে, এর থেকে আমরা কিভাবে বেরোবো। এটা হচ্ছে পরিকল্পনার অংশ হিসেবে আমরা থাকতে চাই সরকারের সাথে। অবশ্যই সরকারের নিজস্ব পরিকল্পনা থাকবে। আর আপনি যদি বলেন যে তারপরে কি করতে চাই, আমরা বলবো যে রিফর্মটা কন্টিনিউ করতে হবে। রিফর্ম একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন ধরেন, আপনার এখন গত বছর আমাদের আইপিও রুলসটা রিফর্ম হয়েছে, কিন্তু তার আগে 10 বছর আইপিও রুলসটা রিফর্ম হয়নি। এই কারণে আপনার ভালো শেয়ার আসেনি। কিন্তু গত বছর যেটা হয়েছে, সেটা যে একদম অ্যাবসলিউটলি ইফেক্টিভ সেটা বলা মুশকিল। যে আমরা দেখবো আগামী 6 মাসের মধ্যে যে এটাতে আমরা বড় কোম্পানি আনতে পারছি কিনা। যদি না পারি, তাহলে আবার আমরা রিভিউ করব। এটা মানে আমরা বলতে বোঝাচ্ছি যে আমরা বলবো যে এটা আবার রিভিউ করা হোক। এইভাবেই চলা উচিত। এবং মানে রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো জিনিস, যেমন মার্জিন ল্যান্ডিং, যে এটা যদি ইফেক্টিভ না হয়, ফাংশনাল না হয়, উই শুড গো ব্যাক অ্যান্ড দেন উই গেট ইট রিভিউড, অ্যান্ড আবার যদি দরকার হয় আবার চেঞ্জ করবো। এইভাবেই আমরা এগিয়ে যাওয়া উচিত। শেষ করব আরেকটা ইস্যুস নিয়ে, সেটা হচ্ছে যে আসলে এই যে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন সরকারের পদক্ষেপটা কেমন হওয়া উচিত?
ওয়েল, বিদেশি বিনিয়োগ আসবে, এটা তো ওনারা বলেছেন। আমরাও আশা করি। ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, I've been in touch with the foreign investors. Foreign investors have been waiting for this credible election. বহু বছর পরে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হয়েছে। আমরা এটা ফ্রন্টিয়ার মার্কেট। আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা ফ্রন্টিয়ার থেকে আমরা কিভাবে এমার্জিং মার্কেটে মুভ করতে পারি, যেটা ভিয়েতনাম করেছে। এবং এই গভর্নমেন্টের যদি কমিটমেন্ট থাকে মার্কেটের যেই কম্পোনেন্টসগুলি দরকার এই মার্কেটকে ডেভেলপ করার জন্য, সেগুলো যদি আমরা এনশিওর করতে পারি, ফরেন ইনভেস্টর হ্যাজ ট্রিমেন্ডাস ইন্টারেস্ট ইন আওয়ার স্টক মার্কেট। ইউ ক্যান টেক ইট ফ্রম মি, যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বড় বড় ফরেন ইনভেস্টর এবং ফান্ড ম্যানেজার ওদের বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট আছে। এখন আমরা যদি ফিল্টার তৈরি করতে পারি তাহলে ইনভেস্টমেন্টের কোনো ইনশাল্লাহ অভাব হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক মন্ডলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।